আজ আমাদের শিশু মনস্তত্ত্ব এবং পেডাগগির খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কগনিটিভ ডেভেলপমেন্ট বাই জ্যাঁ পিয়াজে, বা যাকে আমরা বাংলাতে বলি পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বের বিকাশ বা জ্ঞানমূলক বিকাশের যে তত্ত্ব, কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশ, তার তত্ত্ব, সেই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানবো বা বোঝার চেষ্টা করব। দেখো, দুটো শব্দ এখানে আছে, এক কি জ্ঞানমূলক, অনেকে একে প্রজ্ঞামূলকও বলতে পারে। যদিও দুটি শব্দ কাছাকাছি একই মনে হলেও কিছু পার্থক্য রয়েছে, সেটা আমরা একটা পার্থক্যের মতো আলোচনা করব। তো এখানে প্রজ্ঞামূলক হোক বা জ্ঞানমূলক হোক, বিষয়টা একই। আর আছে কি, আর বিকাশ। বিকাশ কি, আমরা এর আগে বিকাশের যে ক্লাস করেছি তাতে আমরা দেখেছি যে কোনো একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আমৃত্যু পর্যন্ত, অথবা গর্ভ সঞ্চারণ থেকে আমৃত্যু পর্যন্ত, তার মধ্যে যে দৈহিক, মানসিক, সাংস্কৃতিক, প্রজ্ঞামূলক যা কিছু পরিবর্তন হয় তাকে আমরা বিকাশ বলি। এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করতে হবে, কি, এই প্রজ্ঞা বা জ্ঞানমূলক। তাহলে প্রজ্ঞা বিষয়টা কি সেটা আমরা দেখলেই আমাদের বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে প্রজ্ঞা বিষয় বলতে কি, সংস্কৃত একটি উপসর্গ প্র, যার অর্থ কি প্রকৃষ্ট রূপে, সম্পূর্ণ রূপে বা আদর্শ রূপে। আর গা এর অর্থ হচ্ছে জানা বা জ্ঞান। তাহলে এই দুটি, একটি প্র এবং গা, এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে কি, প্রজ্ঞা। এই প্রজ্ঞা, যার অর্থ হচ্ছে কোন বিষয় সম্পর্কে গভীরভাবে, সম্পূর্ণভাবে, আদর্শভাবে, উত্তমভাবে জানা। তাহলে কোন বিষয় সম্পর্কে ইনডেপথলি জানা, তাকেই বলছি আমরা প্রজ্ঞা। প্রজ্ঞার সাধারণ অর্থ কি, যে গভীর জ্ঞান, দূরদর্শিতা হোক, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা হোক, বা কোনো একটি বাস্তব পরিস্থিতির মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হোক না কেন, তার যে ক্ষমতা, তাকেই আমরা বলতে পারি কি, প্রজ্ঞা। এটি শিক্ষাবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং দর্শন, এই তিনটি জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আমরা এর সাধারণীকরণ করার চেষ্টা করি যে প্রজ্ঞা এক কথায় স্যার কি বুঝবো, তাহলে বলা যেতে পারে তথ্যকে সংগ্রহ করা এবং সেই তথ্যের প্রক্রিয়াকরণ করার জন্য যে যে মানসিক প্রক্রিয়াগুলি যুক্ত রয়েছে, সেগুলোকে সকলকে একত্রে বলা হচ্ছে কি, প্রজ্ঞা। সেই মানসিক প্রক্রিয়াগুলো কি, চিন্তা করা মানে গভীর জ্ঞান হতে পারে, বাস্তব পরিস্থিতির সঠিক সিদ্ধান্ত গ্রহণ মানে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে, সমস্যার সমাধান হতে পারে, এবং যুক্তিকরণ। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রজ্ঞার এক একটা বিষয় বা উপাদান। তাহলে প্রজ্ঞা একদম সহজ ভাষায় কি বলতে পারছি, যে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করতে যে মানসিক প্রক্রিয়াগুলো যুক্ত হয়, সেই মানসিক প্রক্রিয়াগুলো কি, চিন্তা ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং যুক্তিকরণ, এইগুলো হচ্ছে কিন্তু প্রজ্ঞা। তাহলে এবার পুরো বিষয়টাতে আসি, আমরা ডেভেলপমেন্ট পড়েছি আর প্রজ্ঞা পড়লাম। তাহলে এই প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট বিষয়টা তাহলে কি দাঁড়ালো,
যে মানসিক বৈশিষ্ট্যগুলির সাহায্যে ব্যক্তি জ্ঞান আরোহণ করতে পারে। মানে তুমি নতুন কিছু একটা দেখলে, সেখান থেকে তথ্য আরোহণ করছো এবং সেই তথ্যগুলোকে বিচার বিবেচনা করছো, দিয়ে নিজের মধ্যে সেই তথ্যকে সংযোজন করছো, আত্মীকরণ করছো। তাহলে এই পুরো যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ অথবা জ্ঞানমূলক বিকাশ, অথবা একে আমরা বৌদ্ধিক বিকাশও বলে থাকি। তাহলে সাধারণভাবে কি বলতে পারি, যে মানসিক বৈশিষ্ট্যগুলির সাহায্যে আমরা জ্ঞান আরোহণ করতে পারি অথবা বিচার বিবেচনামূলক কোনো কাজ করতে পারি, যেখানে ভাবনা চিন্তা করতে হবে। এটা খুব সহজ বিষয়, আমরা দেখি আমাদের গ্রাম্য অঞ্চলে প্রচলিত, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবনায়। মানে কাজটা করার আগে ভাববে, করে ফেলেছ আর ভেবে কোনো লাভ নেই, করা হয়ে গেছে। তো বিচার বিবেচনামূলক যে কাজ, সেগুলো করতে সেই মানসিক বৈশিষ্ট্যগুলির বিকাশের যে প্রক্রিয়া, মানে এই যে দুটো কথা বললাম, এটা জ্ঞানকে আরোহণ করা, আরেকটা বিচারমূলক কার্য সম্পাদন করা, এই যে প্রক্রিয়াটা পুরোটা, এটাকেই আমরা বলতে পারি প্রজ্ঞামূলক বিকাশ। এরপরে আমরা যাব কি, এই যে দুটো কথা তোমরা দেখলে, কোথাও লেখা ছিল প্রজ্ঞামূলক বিকাশ, কোথাও ছিল জ্ঞানমূলক বিকাশ, আবার অনেকে বৌদ্ধিক বিকাশ বলে, যদিও বৌদ্ধিক বিকাশ আর প্রজ্ঞামূলক বিকাশ একই। তো জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, আমাদেরকে জানা দরকার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সময় আসলেও আসতে পারে। তাহলে স্যার জ্ঞান কি অ্যাকচুয়ালি? ধরো তুমি কোনো তথ্যকে অর্জন করলে, ওই যে তোমার ওই তথ্যটা, সেটা তোমার কাছে হলো জ্ঞান। তাহলে তথ্য, উপাত্ত বা কোনো ঘটনা সংগ্রহ করার মাধ্যমে যে অর্জিত ধারণা, তাহলে আমরা কোনো বিষয় সঙ্গে তথ্য সংগ্রহ করলাম, তথ্যকে অর্জন করছি, এই ধারণাটা হচ্ছে কিন্তু জ্ঞান। আর স্যার প্রজ্ঞাটা কি? ওই যে তুমি জ্ঞানটা অর্জন করলে, তার সঙ্গে তোমার অভিজ্ঞতায় কাজে লাগানো, দিয়ে বাস্তবে তার সঠিকভাবে প্রয়োগ করা। কারণ মনে করো এখানে আমরা প্রজ্ঞাতে কি দেখেছিলাম, যে বিচার বিবেচনামূলক কর্ম সম্পাদন করাটা। তাহলে অবশ্যই যখন আমরা প্রজ্ঞা বলবো, জ্ঞানের সঙ্গে আরো কিছু যুক্ত থাকছে, সেটা কি? অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে যখন বাস্তবে সঠিকভাবে প্রয়োগ করতে পারা, তার যে ক্ষমতা, সেটা হচ্ছে প্রজ্ঞা। তাহলে জ্ঞান কোথা থেকে পেতে পারো তুমি? অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পেতে পারো, বইপত্র পড়াশুনো করে পেতে পারো। এখন তো অবশ্যই আমরা ইন্টারনেটের যুগে এসেছি, বিভিন্ন রকম ইন্টারনেটের সহায়তায় পেতে পারি। পাশাপাশি কোনো বস্তুকে পর্যবেক্ষণ করা, তার মাধ্যমেও আমরা জ্ঞান লাভ করি। দুটো বিষয় বলে দেই, একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে পর্যবেক্ষণ করা। এ দুটো কিন্তু একই জিনিস নয়। দেখা মানে সিং, দেখছি, জাস্ট কোন রকম পুঙ্খানুপুঙ্খ তথ্যকে আমি কালেক্ট করছি না। আর যখন আমি বলছি অবজারভেশন, বা যেটাকে আমরা বলছি পর্যবেক্ষণ, এটা কি? এটা কোনো একটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। তাহলে অবশ্যই শিক্ষক মহাশয়দের কাছ থেকে হোক, শিক্ষিকা মহাশয়দের কাছ থেকে হোক, বই থেকে হোক, ইন্টারনেট থেকে হোক, অথবা কোনো বস্তুকে তুমি নিজে অবজারভেশন করে এই জ্ঞান লাভ করে থাকি বা আমরা করে থাকি। তাছাড়া প্রজ্ঞা কিভাবে হয়? এই যে তুমি জ্ঞানটা অর্জন করলে,
এটা দীর্ঘ দিনের যে অর্জন করা জ্ঞান। তাহলে অর্জিত যে দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা এবং নিজের যে বৌদ্ধিক শক্তি আছে তার দ্বারা তাকে বিশ্লেষণ করা এবং নিজের যে চিন্তন ক্ষমতা আছে তার মাধ্যমেই কিন্তু আমরা প্রজ্ঞা পেয়ে থাকি। তাহলে প্রজ্ঞার সঙ্গে অবশ্যই একটি অভিজ্ঞতা, আত্মবিশ্লেষণের ক্ষমতা এবং গভীর চিন্তন এগুলো যুক্ত, যেটা জ্ঞানের সঙ্গে নেই। তাহলে যখন কাউকে আমরা বলছি দিস, বা যে কোনো একটা লোক মানুষ হতেই পারে যে ওয়াইজ পারসন, যখন বলছি মানে সে কিন্তু একজন খুব গভীরভাবে যে জ্ঞানী তাকে আমরা বলি ওয়াইজ পারসন। আর নলেজেবল মানে কি, যে এই সাধারণ বিষয়বস্তুগুলো সম্পর্কে যার ইনফরমেশন রয়েছে। একটু আমরা বিষয়টা বুঝতে পারলাম। আর কি, জ্ঞান তথ্য নির্ভর এবং নির্দিষ্ট সীমা রয়েছে, কিন্তু প্রজ্ঞা ব্যবহারিক, নৈতিক এবং অন্তর্দৃষ্টির ওপর এটি নির্ভর করে। আমার যে নিজের যে ক্ষমতা, নিজের যে অন্তর্দৃষ্টি, তার দ্বারাও কিন্তু প্রজ্ঞা হয়ে থাকে। উদাহরণ কি, একটা সহজ ভাষায় বলে দিয়েছে, দেখো পারমাণবিক শক্তি কিভাবে কাজ করে তাকে জানাই হচ্ছে নলেজ। আর পারমাণবিক শক্তিকে ধ্বংসের কাজে ব্যবহার না করে মানুষের কল্যাণে ব্যবহার করার যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে প্রজ্ঞা, উইজডম যাকে বলছি আমরা। তাহলে এর সঙ্গে বাস্তব অভিজ্ঞতা, আত্মবিশ্লেষণ এবং গভীর চিন্তন কিন্তু যুক্ত এই প্রজ্ঞার সঙ্গে। এবারে আমরা আসছি কি, স্কিমা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি পেঁয়াজের তত্ত্বকে ভালো করে বুঝতে হয় তাহলে এই স্কিমাই হচ্ছে পেঁয়াজের মেন তত্ত্ব। আমরা কি বলেছি, যে পেঁয়াজে এই তত্ত্বটা দিচ্ছেন প্রজ্ঞার উপর নির্ভর করে। সেটা কাজ করে কিভাবে, এই স্কিমাকে আমরা জানতে পারলেই সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরে যাব। তো এক কথায় স্কিমা বলতে কি বুঝিয়েছি, মানুষের চিন্তা করার যে প্রাথমিক উপাদান, অর্থাৎ তুমি যা দিয়ে চিন্তা করো তাই হচ্ছে স্কিমা। তো ব্রিটিশ মনোবিদ ফ্রেডরিক বাটলেট কিন্তু 1932 সালে এই স্কিমার কথা বলেন। তিনি কিন্তু স্মৃতি নিয়ে গবেষণা করেছিলেন। তোমরা স্মৃতি এখনো পড়নি, পড়বে। মেমোরি অনেক রকম আছে, মেমোরি কি, বা তার একটা আছে লং টাইম মেমোরি, শর্ট টাইম মেমোরি, অনেক সুন্দর সুন্দর টপিক আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আসবো পরে। কিন্তু উনি স্মৃতি নিয়ে গবেষণা যখন করেন তখন কিন্তু এই স্কিমার কথা উনি বলেছিলেন। তবে আমরা যে তত্ত্বটাতে স্কিমা পড়ছি এটা পেঁয়াজের স্কিমা। যিনি এই স্কিমার ধারণাটাকে সব থেকে বেশি জনপ্রিয় করে তুলেছিলেন। অনেকে আমরা দেখেছি কোনো একটি বিষয় সম্পর্কে কেউ ধারণা দিলেও, তোমরা বিগ ব্যাং এর তত্ত্বের কথা জানো অনেকেই, বিগ ব্যাং অর্থাৎ আমাদের ইউনিভার্সের কিভাবে ক্রিয়েশন হয়েছে। তো ওখানে অনেকজন আছে, হাবল বলে একজন ছিলেন, তিনিও আছে, প্রথমের দিকে এই বিগ ব্যাং সম্পর্কে বলেন। কিন্তু বিগ ব্যাং তত্ত্বকে সবচাইতে ভালোভাবে প্রকাশিত করতে পেরেছিলেন, বিস্তারিত করতে পেরেছিলেন কে, স্টিফেন হকিন্স। দেখেছো অনেকেই তোমরা, একজন বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষ ছিলেন, হয়তো রিসেন্টলি মারাও গেছেন। তো এই যে একজন বিষয়টা সম্পর্কে ধারণা দিলেও তাকে আরো বিশেষভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন কে, এই জি পেঁয়াজে বা জ্যা পেঁয়াজে, যেটা হোক আমরা বলতে পারি।
এখানে স্কিমা কি বুঝিয়েছেন জ্যাপিয়াজে? তিনি বলছেন যে স্কিমা হলো চিন্তন ও আচরণের এমন একটি প্যাটার্ন বা ছাঁচ যা শিশুরা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে গড়ে তোলে। মানে এটা যেমন আমরা ঠাকুর তৈরি করি না, দুর্গা মায়ের প্রতিমা, কালী মায়ের যখন প্রতিমা তৈরি করায় বা যে কোনো ঠাকুরের যখন প্রতিমা তৈরি করায়, মুখটা কিন্তু তৈরি করা থাকে আগে, একটা ছাঁচে তৈরি করে। তাহলে স্কিমাও হচ্ছে একটা কার ছাঁচ? চিন্তন এবং আচরণের একটি ছাঁচ, যেটা কোথা থেকে পেয়েছে শিশু? পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে এই ছাঁচটা গড়ে তুলেছে। কারণ আমরা পড়েছি আত্মবিশ্লেষণ প্লাস বাস্তব অভিজ্ঞতা, তাই দেখতেই পাচ্ছি পরিবেশ এবং তার যে বৌদ্ধিক ক্ষমতা, এ দুটোর মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু স্কিমা গঠিত হয়। খুব সহজ ভাষাতে আমি একটা লিখেছি, স্কিমা হলো মানুষের মনের মধ্যে থাকা জ্ঞান বা তথ্যের একটি সুগঠিত কাঠামো। এই কাঠামোটা কি? যা চারপাশের জগৎ থেকে যে প্রাপ্ত অভিজ্ঞতা ও তথ্যকে গুছিয়ে রাখে বা অর্থপূর্ণভাবে বুঝতে সাহায্য করে। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখো, আমি মাঝে মাঝে এটা বলেছি অনেক ক্লাসেই, যে আমাদের মাথার মধ্যে একটা বিরাট বড় আমি ঘর ধরতে পারি, তার মধ্যে অনেক কামরা আছে। এখানে যেমন একটা আলমারির কথা বলা হয়েছে, যে আমরা আমাদের মাথার একটা আলমারি রূপে কল্পনা করি। আর স্কিমা হচ্ছে এই আলমারির একটা একটা ড্রয়ার, যেখানে আমরা বিভিন্ন তথ্যকে সাজিয়ে গুছিয়ে রাখি। তোমরা অনেকেই জানো, কোনো আলমারিতে বাবার জামা কাপড় পরপর গুছানো আছে একটা আলাদা ড্রয়ারের মধ্যে, আলাদা র্যাকের মধ্যে। কোথাটাতে তোমার রয়েছে, কোথাটাতে মায়ের রয়েছে, ওটাতে ভাই বা বোনের রয়েছে। তাহলে আমাদের মাথাটার মধ্যেও এরকম অনেক ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে। এই জন্যে আমরা কখনোই কাউকে যখন স্মৃতি পড়াবো, বলবো বিষয়টা সম্পর্কে, ফোন নাম্বার এরকম ভাবে বলিনি 75001, আমরা হয় জোড়াই নয় 3 জোড়া, মানে ট্রিপল 3টে করে বলি, 7501381600, অর্থাৎ কি আমরা জোড়াই জোড়াই বলি, অর্থাৎ 3টে করে বলি। কারণ এরকম সব নাম্বার গুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের মাথার সব প্রকোষ্ঠ পূরণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম কি, স্কিমা আলমারির এক একটা র‍্যাক বা ফাইল, যেখানে বিভিন্ন তথ্যকে আমরা সাজিয়ে রেখেছি। যখনই আমার নতুন কিছু দেখি বা জানছি, সেটাকে দেখছি পুরানো যে জিনিসগুলো আমার মাথায় জমা রেখেছি তার সঙ্গে মিললে ভালো, তাহলে সেই ডয়ারেই রেখে দেবো। দেখবে অনেকে শপিং মলে যখন কিনতে যাও, দেখতে পাবে 500 টাকার নোটগুলো ওদের যে টাকা রাখার জায়গায় এক জায়গায় আছে, 200 টাকার নোটগুলো এক জায়গায় আছে, 100 টাকার নোটগুলো এক জায়গায় আছে, 20 টাকার নোট, 10 টাকার নোট সব আলাদা আলাদা ভাবে সব রয়েছে, যাতে কি সুবিধা। যখন কেউ 500 টাকা দিচ্ছে, তখন সে 500 টাকা নিয়ে 500 টাকার ইসে রাখছে। একই রকম এখানেও যদি তুমি কোনো নতুন বিষয়কে দেখো, যদি সেই বিষয়টা তোমার আগের যে স্কিমা, মানে আগের ড্রয়ারের কোনো একটা জিনিসের সঙ্গে মিলে, তাহলে খুব ভালো। আর না মিললেই তোমার মধ্যে ডিসইকুইলিব্রিয়াম তৈরি হবে, অর্থাৎ তোমার মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হবে। সেই অস্থিরতাকে তোমাকে পরিবর্তন করে স্থিরতায় আসতে, মানে ইকুইলিব্রিয়ামে আসতে হবে। ডিসইকুইলিব্রিয়ামে চলে গিয়েছিলে কোন একটা নতুন তথ্যকে পেয়ে, তোমাকে আসতে হবে ইকুইলিব্রিয়ামে। তার প্রসেসটা কি? তার প্রসেসটা হচ্ছে এইটা, অ্যাডাপ্টেশন এবং অর্গানাইজেশন। অর্থাৎ পুরো স্কিমাটা কাজ করে এই অ্যাডাপ্টেশন এবং অর্গানাইজেশনের দ্বারা। একটা ছোট্ট কথায় বলে দিচ্ছি, সাপোজ ধরো তুমি তোমার বাচ্চাকে নিয়ে হোক, বা তুমি যখন ছোট ছিলে, এটাই ভাবনা চিন্তা করছি, তুমি তোমার
কোনো একটা আত্মীয় বাড়িতে বেড়াতে গেছো, তুমি পাড়ার কুকুর দেখেছো, কোনো ব্যাপার নেই। খুব ছোট তুমি, তুমি কাকুর বাড়িতে গিয়ে বা অন্য কারো আত্মীয়র বাড়িতে গিয়ে দেখতে পেলে এটা তুমি অ্যালসেসিয়ান দেখতে পেয়েছো। হঠাৎ তোমার দেখেই কি হলো, এটা কি জিনিসটা, একটা ধারণা তৈরি হচ্ছে। তখনই মানে কি, তুমি নর্মাল কুকুর দেখেছো, এত বড় এইরকম, এটা কি রে বাবা, এটা কি জন্তু, এটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়ামে তুমি চলে গেলে। এবারে এতে তুমি ইকুইলিব্রিয়ামে আসতে শুরু করে কি, আচ্ছা আমি দেখেছিলাম আমাদের বাড়িতে একটা ছিল কুকুর, যখন ও চিৎকার করছে ঘেউ ঘেউ, এও চিৎকার করছে বাহ, আওয়াজ তো মিলছে। তারপরে তুমি দেখছো তাদের স্বভাব পরিচিতি, বা কুকুরের সঙ্গে তো মিলছে। তাহলে এই যে তুমি ডিসইকুইলিব্রিয়ামে চলে গিয়েছিলে, আস্তে আস্তে তুমি ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করছো, আস্তে আস্তে তুমি ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করছো। এই বিষয়টাই হচ্ছে অ্যাডাপ্টেশন, যেটা দুটো পার্টে বিভক্ত। একটা কি, আত্তীকরণ, যাকে আমরা অ্যাসিমিলেশন বলি, আর একটা হচ্ছে সংযোজন, যাকে আমরা অ্যাকোমোডেশন বলি। এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি যে তোমার আগের যে স্কিমা, মানে তোমার মাথার মধ্যে অনেকগুলো ছোট ছোট প্রকোষ্ঠ আছে যেগুলোতে তুমি তথ্য জমা রেখেছো। আচ্ছা, এটা তথ্য নাম্বার 1, এটা তথ্য নাম্বার 2, এটা তথ্য নাম্বার 3। তুমি যখন নতুন তথ্য পাচ্ছ, যদি তোমার নতুন তথ্যটা আগের তথ্যের সঙ্গে একই রকম থাকছে, তখন তুমি তাকে সরাসরি নিজের মধ্যে আত্মীকরণ করে নিচ্ছ এবং তোমার যে প্রকোষ্ঠ নাম্বার এ মানে স্কিমা 1 ছিল তাকে প্রসারিত করে ফেলছো। আবার দেখা যায় অনেক সময় দুটোই, হয়তো তুমি একটা কালো কুকুর দেখতে পাচ্ছ, একটা কালো ছাগল দেখতে পাচ্ছ, তুমি কালো কুকুরটা ছানাটাকে দেখে ছাগল বলে ভেবে নিয়েছো, এটা আত্মীকরণ হয়ে গেছে। কিন্তু যখন কুকুরটা আওয়াজ করছে, হাই এটা তো ছাগল নয়, ছাগল তো একটা ম্যাঁ ম্যাঁ করে, এটা ঘেউ ঘেউ করছে, তখন তুমি করছো কি, আচ্ছা এইটা তাহলে না, এটা কুকুরের মতো আওয়াজ করছে, তাহলে কালো রঙের কুকুর। তাহলে তুমি আগে যে আত্মীকরণটা করে ফেলেছিলে তার মধ্যে একটু সমস্যা ছিল। এবারে তুমি তাকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করে তুমি তাকে তোমার নতুন স্কিমাতে সংযোজন করলে একটা কি, কালো রঙের কুকুর এইটি একটি। আশা রাখছি বিষয়টা একটু ক্লিয়ার হলো। তাহলে আগের বিদ্যমান স্কিমাতে আমার কোনো তত্ত্ব ছিল, নতুন তত্ত্বকে দেখে আমি তাকে সরাসরি যখন তার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে নিলাম। যেমন এখানে ছোট্ট করে দিয়েছি, একটা শিশু বাড়ির চারপাশে সাদা রঙের কুকুর দেখেছে, সাদা রঙের কুকুর দেখেছে, তার মনে একটা ধারণা তৈরি হয়েছে কুকুর মানেই সাদা রঙের। সে যখন প্রথমবার একটি চার পেয়ে সাদা ছাগল দেখে, সে তখন সেটাকে কুকুর ভেবে নিয়েছে। তাহলে আত্মীকরণ সে কেমন ভাবে করেছে, সে ভুল আত্মীকরণ করে ফেলেছে। তার জন্যই তার দরকার কি, সংযোজন। দেখো পরেরটাতে লিখাচ্ছে, যখন কোনো নতুন তত্ত্ব বা ধারণা আমাদের যে আগের স্কিমা ছিল, মানে এক্সিস্টিং যে স্কিমা ছিল বা বর্তমান যে স্কিমা, তার সঙ্গে যখন সরাসরি গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তখন সেই তত্ত্বকে আমরা বিদ্যমান যে স্কিমা রয়েছে তার সঙ্গে মেলানোর চেষ্টা করা যখন হচ্ছে না, তখন তার পরিবর্তন করি। এই যে পরিবর্তনের যে প্রক্রিয়াটা, আমি নতুন একটা তথ্যকে সংযোজন করলাম। অনেকেই গিরগিটি আর গোসাপকে বলে বড় গোসাপ, বা বড় গিরগিটি গোসাপকে হয়তো বলে অনেকে। তাহলে সে যখন দুটোর মধ্যে আলাদা ডিফারেন্স দেখতে পাবে, যে গিরগিটির মাথার উপরে কেমন একটা কাটা কাটার মতো থাকে, এটা তো নেই। তাহলে প্রথমে যখন একটা গিরগিটিকে দেখে একটা গোসাপকে দেখে, মানে গোসাপকে দেখে গিরগিটি ভেবে নিয়েছে, আত্মীকরণ হয়ে গেছে তার। কিন্তু যখন আরো পর্যবেক্ষণ করছে, আরো দেখছে, তখন সে বুঝতে পারছে যে না, এটা গিরগিটি নয়, এটার মধ্যে অনেক পরিবর্তন আছে। তখন সে বিষয়টা সম্পর্কে নতুন ধারণা সৃষ্টি করলো, সে নতুন একটা স্কিমার তৈরি করলো।
যে এটা গোসাপ, এটা গিরগিটি নয়। তাহলে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন এই দুটোর মাধ্যমেই বাচ্চা কি করছে, সে নিজের যে ডিসইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে গিয়েছিল, সেই ডিসইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। অ্যাডাপ্টেশন মানে কি আমরা বুঝতে পারছি যে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া দুটো ভাবে হয়, আত্তীকরণ আর সংযোজন বা সহযোজন। এবারে সাংগঠনিক বিষয়টা কি, যে বিভিন্ন রকমের স্কিমা গুলো আছে তাকে একসঙ্গে যখন যুক্ত করছি আরো জটিল ও উচ্চতর চিন্তা ভাবনার তৈরি হচ্ছে। মানে তুমি তোমার স্কিমার মধ্যে বিভিন্ন ধরনের বিষয়গুলোকে এনেছো, দিয়ে একটা বিরাট বড়, এবারে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। নেটওয়ার্ক চলে গেছিল। তো তোমার মধ্যে বিভিন্ন রকমের স্কিমা তৈরি হয়ে গেছে, তুমি সবগুলোকে এক জায়গায় একত্রীকরণ করার চেষ্টা করছো, এক জায়গায় জমা করার চেষ্টা করছো, সেটাকে বলছে সাংগঠনিক বা অর্গানাইজেশন। যেমন তোমাদেরকে যখন আমি মেমোরি পড়ানোর চেষ্টা করব তখন বলবো যে আমরা যদি কোনো বিষয়কে সূত্রের মাধ্যমে বা ছোট ছোট পার্টে ভেঙে নিয়ে বলি তাহলে আমাদের কিন্তু বেশি মনে থাকে। যেমন নাম্বারের কথা বললাম, শোনা যাচ্ছে? শোনা গেলে একটু জানাবে।